ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম 28শে ডিসেম্বর। খুব বেশি দেরি নেই। এছাড়াও বিভিন্ন পরীক্ষা, পিএসসি সহ বিভিন্ন পরীক্ষার যে রাইটিংস, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রেসিস রাইটিং। এই প্রেসি রাইটিংয়ে কিন্তু প্রত্যেকে ঘাবড়ে যায়। এই ঘাবড়ে যাওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আজকে ভিডিওতে এই প্রেসিস রাইটিং সবথেকে সহজে মাত্র 4টি ধাপে কিভাবে করবে তোমরা সেটা বলা হবে, এবং 7 থেকে 8 মিনিটের মধ্যে কিভাবে ইজি ট্রিক্স ইউজ করে যে কোনো প্রেসি লেখা যায় সেটা বলা হবে। বিশেষ করে যারা ইংরেজিতে কাঁচা রয়েছে তাদের জন্যও শেষে ট্রিক্স বলে দেওয়া হবে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন চাকরি সংক্রান্ত বিভিন্ন নতুন ভিডিও, তথ্য এবং ক্লাস পেতে। 28শে ডিসেম্বর যে পরীক্ষাটি, এই পরীক্ষাটি 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে 6টি রাইটিংস লেখা, 3টি বেঙ্গলি, 3টি ইংলিশ। মুখের কথা নয়। বিশেষ করে বিভিন্ন পরীক্ষার্থীদের যেটা হয়ে থাকে, আমি নিজেও গত দুবারের পরীক্ষায় বসেছি রিটেনে, যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যদি না বাড়ি থেকে প্র্যাকটিস করে যাওয়া হয় 6টা রাইটিং 1 ঘন্টার মধ্যে লেখা, তাহলে কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই হবে না। দ্বিতীয়ত, বাড়িতে তোমরা যখন প্র্যাকটিস করছো তখন কিন্তু হাতের লেখা দেখবে মোটামুটি ভালো থাকে, পরীক্ষার হলে কিন্তু ওই হাতের লেখাটা আরও খারাপ হয়ে যায়। সেজন্য চেষ্টা করবে বাড়িতে ওই টাইমটা 55 থেকে 56 মিনিটের মধ্যে, কারণ মাঝখানে সাইন করতে হয়, তখন কিন্তু 2 থেকে 3 মিনিট নষ্ট হয়। মোটামুটি 55 থেকে 56 মিনিটের মধ্যে তোমরা 6টি রাইটিং লেখা প্র্যাকটিস করবে। এই টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে সবথেকে বেশি টাইম লাগে সেটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ। কারণ এখানে 20 নাম্বার রয়েছে। এই 20 নাম্বার সর্বোচ্চ নাম্বার পেতে গেলে হাতের লেখা ভালো করতে হয় এবং দ্বিতীয়ত ঠিকঠাকভাবে করতে হয়। সেজন্য ওইখানে কিন্তু একটু বেশি টাইম চলে যায়। আর তারপরে যেটা টাইম লাগে সেটা হচ্ছে প্রেসিস রাইটিং। রিপোর্ট রাইটিং বড় লিখতে হয় ঠিকই, কিন্তু যদি তোমার কমনে চলে আসে তাহলে কিন্তু কম টাইমে রিপোর্ট লেখা যায়। বিশেষ করে বাংলা রিপোর্ট তো খুব কম সময়ে লেখা যায়। আমি অভিজ্ঞতা থেকে বলছি, বাংলা রিপোর্ট শেষে করলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু লেখা যায়, হাতে স্পিড থাকে। যেটা হয় না সেটা হচ্ছে প্রেসিস রাইটিং। এখানে স্টেপগুলো ভালো করে পড়ে নিলে তবে কিন্তু খুব তাড়াতাড়ি 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু একটা প্রেসি লিখে দেওয়া যায়। প্রথমেই বলে রাখি, প্রেসিস রাইটিং এর অর্থ হচ্ছে সারাংশ লেখন। এখানে কম বেশি সবাই প্র্যাকটিস করছো, জেনে গেছো যে একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজের যা মোট শব্দ থাকবে সেই শব্দের কম বেশি 1/3 অংশ তোমরাকে কিন্তু করতে হবে। কম বেশি 1/3 কেন বলছি? কারণ তুমি যখন একটা জিনিসের, একটা প্যাসেজের সারাংশ লিখছো, সেখানে কিন্তু পুরো প্যাসেজটা বা প্যাসেজের অর্ধেকটা লিখে দিলে সেটা সারাংশ থাকলো না। তো সেই জন্য প্রায় 1/3 অংশ লিখতে হয়। তো প্রেসিস রাইটিংয়ের ডেফিনেশন বা সংজ্ঞা বা কী জিনিস সেটা বলতে গেলে বলা চলে, দেখে নাও যে প্রদত্ত প্যাসেজের মোট শব্দ সংখ্যার 1/3 অংশের মধ্যে প্যাসেজের মূল ভাব কী তা লেখা এবং একটি উপযুক্ত টাইটেল লেখা। এটাকেই বলা হয় সারাংশ লেখন বা প্রেসিস রাইটিং। এবারে সারাংশ না বলে এটাকে ভাবার্থ বলাটা যুক্তিযুক্ত। তো এই যে প্রেসিস রাইটিং, এইটা এবং এর সঙ্গে যে সামারি রাইটিং, যেটা আমরা বিভিন্ন গদ্য পড়ার সময় দেখে এসেছি, প্রত্যেকটা গদ্যের একটা সামারাইজেশন করা হয়, সামারি লেখা হয়। সামারি রাইটিং আর প্রেসিস রাইটিংয়ের মধ্যে মূল পার্থক্য সেটা হচ্ছে সামারিতে কিন্তু মূল যে পয়েন্টস, কি পয়েন্টসগুলো কিন্তু তুলে ধরা হয়, আর প্রেসিসে কিন্তু মূল ভাব লেখা হয়। আরেকটা পার্থক্য, প্রেসিসে টাইটেল দিতে হয়। এইগুলো কিন্তু পার্থক্য। এবারে চলে আসি পরের স্টেপ, যে প্রেসিস রাইটিংয়ের 4টে ধাপ কী কী। ঠিক আছে, কী কী 4টি ধাপ রয়েছে? প্রথম, রিড, অর্থাৎ ভালো করে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেটিকে 1-2 বার পড়ে নাও, একদম ভালো করে পড়ে নেবে। এই টাইমটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা 1 থেকে 2 বার কিন্তু পড়ে নেবে। 2 নম্বর হচ্ছে, পড়ার পরে প্রথমবার পড়লে দ্বিতীয়বার যখন পড়ছো তখনই দ্বিতীয় ধাপটা করতে হবে, যেটা হচ্ছে এলিমিনেট, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া। কী বাদ দেবে না, তোমরা কোশ্চেনে পেনে করে যে অংশগুলি অতিরিক্ত মনে হচ্ছে, অর্থাৎ যদি দেখো যে প্যাসেজে কোথাও কোনো তুলনা করা আছে বা উপমা করা আছে বা একই জিনিস বারবার রিপিট করছে, কোনো একটা কথা আগেও বলেছে এবং সেই কথাটারই কোনো অংশ
বা তারই সমতুল্য কোনো কথা আবার বলছে, রিপিট করছে, যদি এরকম দেখতে পাও সেইগুলো কিন্তু কেটে দেবে কোশ্চেনে। এটা কিন্তু রাফ হচ্ছে, কোশ্চেনে কেটে দেবে। এবং তারপরে 3 নম্বর স্টেপ, যে মেন লাইন থেকে যেগুলো বাদ গেল না, মেন প্যাসেজ থেকে যেগুলো বাদ গেল না, সেগুলো যত সম্ভব সিনোনিমস অথবা শব্দার্থ ব্যবহার করে অর্থ একই রেখে নিজের ভাষায় লিখে দিতে হবে। কেমন? তো এই পয়েন্টটা মেন, আসল হচ্ছে এই পয়েন্টটা, যে যেগুলো রইলো, যে লাইনগুলো, সেই লাইনগুলোর শব্দ যেগুলো রয়েছে তার সিনোনিমস ব্যবহার করার চেষ্টা করবে এবং খুব সহজভাবে লেখার চেষ্টা করবে। কোনো কঠিন অর্থ দিতে, কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। খুব সহজভাবে নিজের ভাষায় অর্থ লিখে সেই বাক্যগুলোকে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করবে যতটা সম্ভব। এরপরে সবার শেষে যেটা করবে সেটা হচ্ছে টাইটেল। অনেকেই অ্যাডভাইস দেয় যে প্রথমে টাইটেল দেওয়া, না, প্রথমে টাইটেলটা অ্যাভয়েড করবে, টাইটেলটা দেবে শেষে, টাইটেলের জন্য জায়গা ফাঁকা রাখবে, টাইটেল দেবে শেষে। শেষে দেওয়ার উপকারিতা বলছি, এটা ফলো করতাম আমি। শেষে দিলে কি হয়, তুমি টাইটেল একটা মনের মধ্যে ভাবছো যে 2-1 বার পড়ার পরে যে এটা হচ্ছে, এই টাইটেলটা হতে পারে, এটা মনের মধ্যে ভেবে রাখো। কিন্তু তুমি যখন লিখছো, নিজের মনের ভাব প্রকাশ করে লিখছো যখন নিজের ভাষায়, তখন কিন্তু ইনবিল্ট তোমার মনের মধ্যে ওই জিস্ট আরও বেশি করে ঢুকে যাচ্ছে, আরও বেশি করে তুমি ওর মধ্যে ঢুকে যাচ্ছ। যখন তুমি বেশি করে ঢুকে যাচ্ছ ওর মধ্যে, তখন কিন্তু তোমার কাছে ওই টাইটেলটা যেটা তুমি ভেবে রেখেছো সেটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে সেটাও কিন্তু হয়ে যাবে ক্লিয়ার। তাহলে যদি যুক্তিযুক্ত হয় অবশ্যই সেই টাইটেলটা এটা মনে রেখেছো সেটাই দেবে। আর যদি মনে হয় যে না ওইটা যুক্তিযুক্ত হচ্ছে না, তোমার মনে দেখবে আরও নতুন টাইটেল কিন্তু এসে যাচ্ছে, তখন সেই টাইটেলটা লিখবে। এই জন্য বলবো টাইটেলটা একদম শেষে লিখবে। আর টাইটেল অবশ্যই লিখতে হবে। 15 নম্বরের মধ্যে তোমার টাইটেলের উপরে 2-3 নাম্বার থেকে যায়, এবং টাইটেলটা যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু নাম্বার 10 নাম্বার 15-র মধ্যে অবশ্যই পাওয়া যাবে। 10+ অবশ্যই পেতে পারবে যদি টাইটেল ভালো লেগে যায়। এটা গেল 4টি ধাপ। এবারে চলে আসি যারা ইংরেজিতে কাঁচা, একদম অনেকেই কমেন্ট করেন যে হচ্ছে আমি ইংলিশ কিছুই বুঝি না, বুঝতে পারি না। যারা ইংরেজিতে কাঁচা তাদেরকে আমি সাজেস্ট করব যে আগের ধাপগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোমরা যদি পড়তে পারো, যতটা সম্ভব পারবে করবে, না পারলে মোটামুটি নিজের ভাষায়, না পারলে মোটামুটি নিজের ভাষায় একটু চেঞ্জ করে মূল বাক্য যা পারছো সেগুলোই লিখে একটা টাইটেল দিয়ে আসবে। পারো তো যেটা সামারি রাইটিংয়ে হয় যে কি পয়েন্টসগুলো তুলে দিলে হয়, পারো তো সেইটা করে দিয়ে আসবে এবং একটা টাইটেল লিখে দিয়ে আসবে। এটা করলে কিন্তু তোমরা 5 পেয়ে যাবে। যারা কাঁচা তাদেরকে বলবো মোটামুটি আগের ধাপগুলোতে করে, যেগুলো মনে হচ্ছে এগুলো খুব বড় ওয়ার্ড, বিশেষ করে আমি বলবো যারা কাঁচা তাদেরকে, যেগুলো দেখবে খুব বড় সেন্টেন্সটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি, সেই সেন্টেন্সগুলোকে তোমরা বাদ দিয়ে দেবে। সেই সেন্টেন্সগুলো বাদ দিয়ে দেওয়ার পরেই তারপরে গিয়ে কিন্তু তোমরা বাকি যে সেন্টেন্স পড়ে থাকবে সেগুলোকেই চেষ্টা করবে লিখে দিয়ে আসা। আর উদাহরণ হিসাবে, এখানে উদাহরণ দিলে ভালো হতো, তবুও আমি বলবো তোমাদের উদাহরণ হিসাবে তোমরা পিকে দে সরকার যে বইটা রয়েছে, প্রচুর উদাহরণ রয়েছে। ক্লার্কশিপে অনেক আগের দুবারের ক্লার্কশিপে পিকে দে সরকার থেকে পড়েওছে, বিশেষ করে বাংলা প্রেসি রাইটিং পড়েছে। তো এগুলো পড়েছে বলে আমি বলছি যে ওইটা ফলো করো। পিকে দে সরকারের উদাহরণগুলো আমি যে নিয়ম বললাম, যে ধাপগুলো বললাম, সেই ধাপ কাজে লাগিয়ে করো, এবং উত্তর অবশ্যই যেগুলো দেওয়া রয়েছে মিলিয়ে নিতে পারবে, যেগুলো দেওয়া নেই যদি কোনো অসুবিধা হয় কমেন্টে গিয়ে কোশ্চেনটা এবং উত্তরটা কমেন্ট করতে পারো। তো আমি সেগুলো চাইলে রিভিউ করে দিতে পারবো। এবং আরেকটা জিনিস বলবো, বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি 3টে করে মক টেস্ট ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, বাড়িতে করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। যারা পারবে মোটামুটি দেখে নাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এগুলো সবই পিকে দে সরকারেরই, কিন্তু বাছাই করা কিছু। এছাড়াও ক্লার্কশিপের আরও বিভিন্ন যে সমস্ত রাইটিংস রয়েছে সেগুলো সম্পর্কিত তথ্য এবং সাহায্য, পরীক্ষার আগে কীভাবে স্ট্র্যাটেজি নেবে সেই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে।